ও ক্ষমতা নেই মনে করেছেন যে হাওড়া নদীতে ডুব দিয়ে আপনারা সব পাপ মোচন করেছেন। পাপ মোচন এইভাবে হবে না, আপনাদেরকে ওই গঙ্গায় যেতে হবে, প্রয়াগরাজ যেতে হবে। জিতেন বাবুকে বলবো একবার প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগিয়ে আসুন, তবে যদি কিছু পাপ মোচন হয়। প্রয়াগরাজে না, গঙ্গাতে না, যেখানে ছড়া পায় সেখানে তারা ডুব দিতে চেষ্টা করে, কিন্তু এদের পাপ কখনো যাবে না। পাপবোধ তাদেরই, সে কারণেই এদের ঘন ঘন চেষ্টা করে সেই পাপবোধ থেকে ওই শুধু প্রয়াগরাজে না, গঙ্গাতে না, যেখানে ছড়া পায় সেখানে তারা ডুব দিতে চেষ্টা করে, কিন্তু এদের পাপ কখনো যাবে না। হ্যাঁ, গতকাল মাননীয় সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের শূন্যপদ পূরণ নিয়ে যে বক্তব্য রেখেছেন তা শোনার সুযোগ আমার হয়েছে। তিনি তাদের সরকারের বা বিজেপি দলের তাদের ব্যর্থতার পক্ষে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যা বলেছেন যে বামফ্রন্ট সরকারের বিগত 25 বছরের চাকরি নীতি এবং তখন যে চাকরিতে ইন্টারভিউ এবং যে প্রক্রিয়াতে তখন চাকরি বাকরি হয় সে সম্পর্কে যে সমস্ত অসত্য তথ্য দিয়েছেন, আমি বলবো এটা ঠিক অভিযোগ না, এটা একটা আত্মবিলাপ। গত 7.5 বছর ধরে যে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি এবং নানাভাবে এদের বভ্যারম্ভে যে লঘুক্রিয়া, এসব করতে করতে আজকে তারা ত্রিপুরার যে জনগণের সামনে শুধু বেকার যুবক না, রাজ্যের সমস্ত অংশের যে কোনো অংশের লোকেদের কাছে তাদের মুখ দেখানোর আর সেরকম মুরুদ নেই। কাজে অসত্য, বিকৃত এসব বলা ছাড়া তাদের আর উপায় নেই। বন্ধুগণ, আমরা ইদানিং দেখছি যে সিপিএম জিতেন বাবুরা এই চাকরি নিয়ে খুব ভাবে বিজেপি সরকারকে দোষারোপ করে বক্তব্য রাখছে। অদ্ভুত ব্যাপার। জিতেন বাবুরা, আমি তো মনে করতাম যে জিতেন বাবু দীর্ঘদিনের পলিটিক্স করেন, আমার পলিটিক্সের বয়স থেকে ওনার পলিটিক্সের বয়সটা অনেক বেশি, আমার থেকে অনেক জানকারি ওনার থাকা দরকার। এবং 25 বছর ওনাদের সরকার ছিল, এই 25 বছরে কি কি আপনারা চাকরি দিয়েছেন, কিভাবে কেলেঙ্কারি করেছেন, এসব নথিপত্র ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। আপনারা যখন চর্চা করে এই চাকরি নিয়ে, তখন আপনাদের একবারও মুখে থাকে না? আপনাদের কি একবারও লজ্জা হয় না যে আমরা যে পাপের বোঝা করে রেখেছি ত্রিপুরা রাজ্যে, আমরা এখন কি করে সাধু ও ক্ষমতা নেই মনে করেছেন যে হাওড়া নদীতে ডুব দিয়ে আপনারা সব পাপ মোচন করেছেন? পাপ মোচন এইভাবে হবে না, আপনাদেরকে ওই গঙ্গায় যেতে হবে, প্রয়াগরাজ যেতে হবে। জিতেন বাবুকে বলবো একবার প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগিয়ে আসুন, তবে যদি কিছু পাপ মোচন হয়। কারণ যেভাবে পাপ করে রেখেছে, এটা আমি নয়, এটা আমাদের ইতিহাস রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে। আপনারা যে পাপগুলি করেছে আর চাকরি নিয়ে এখন কথা বলছেন আপনারা বড় বড়, একটু আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ গেলে তো অনেক সময় লেগে যাবে। এই সময়ে জিতেন বাবু গিয়ে ডুবকি লাগানোও দেরি হবে। আমার কথা শুনে যদি উনি তাড়াতাড়ি যান, তবে তাড়াতাড়ি কিছু হয়তো পাপ মোচন হতে পারে। কাজে ছোট্ট দু একটা উদাহরণ তুলে ধরছি, বাকিটা ইতিহাস, বাকিটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে, ত্রিপুরা রাজ্যের মানুষ বিচক্ষণ। আমরা ভারতীয় জনতা পার্টি কোন সময় বিভ্রান্ত করতে চাই না, মানুষ সব জানে ইতিহাস। 93-তে সিপিএম ক্ষমতায় আসে। 1994-এ এপ্রিল মাসে
সরকার এটিটিএফ বৈরীদের জন্য সমস্ত শূন্য পদ সংরক্ষণ করা হয়। লক্ষ্য করে দেখবেন, সরকার আসার পর বৈরীদের প্রত্যাবর্তন, বৈরীরা স্যালেন্ডার হয়। সেই সময় এটিটিএফ, টাইগার, এনএলএফটি তারা সেই সময় স্যালেন্ডার করে। তো 94-এ এটিটিএফ বৈরীদের জন্য রাজ্যের সমস্ত শূন্য পদগুলি সংরক্ষণ করা হয়। অথচ এই টাইগার ফোর্স বা এনএলএফটি যারা রয়েছেন তাদেরকে বঞ্চিত করা হয়। কথা এরকম হয়েছে, শূন্য পদের সংখ্যা যদি মোট চাকুরি প্রার্থীর সংখ্যা থেকে চাইতে কম হয়, তবে সেক্ষেত্রে তাদের জন্য নতুন পদ সৃষ্টির আদেশ হয়। যদিও প্রবল জনমতের চাপে সেই বেআইনি আদেশ প্রত্যাহারে বাধ্য হয় তৎকালীন মুখ্যমন্ত্রী। আমি জিজ্ঞেস করতে, এটা আমার কথা নয়, এই যে দৈনিক সংবাদ, সেন্দন, সেইগুলিতে আপনারাই প্রকাশিত করেছে, এইগুলি এভিডেন্স, এগুলি তথ্য। আমি প্রশ্ন রাখতে চাই, জিতেন বাবু যখন এই বিজেপির আমলের চাকরি নিয়ে প্রশ্ন তুলছেন, তখন এই ইতিহাস উনি জানবেন না? এই ইতিহাসটা তুমি তুলে ধরবেন না? একটা লজ্জাজনক। তারা এই যে সিপিএম কিভাবে, এই হলো তাদের চেহারা। লজ্জা থাকা দরকার তাদের। জিতেন বাবু কোন মুখে চাকরি এবং কর্মসংস্থান নিয়ে কথা বলেন? যে মানে বৈরীরা যারা স্যালেন্ডার করছে তাদেরকেও বৈষম্য করে। সেই সময় শুধু এটিটিএফ অর্থাৎ সাধারণ মানুষকে নিয়ে তো বঞ্চিত করেনি, তার পাশাপাশি যারা স্যালেন্ডার বৈরী তাদের মধ্যে বিভাজন করে তাদেরকেও সেই বৈষম্যতা সৃষ্টি করেছেন। আর আজকে বিজেপি সরকারের চাকরি নিয়ে ওনারা কথা বলছেন, লজ্জা থাকা দরকার। আমরা সবাই জানি 93-তে সরকার সিপিএম এর সরকার আসে। সেই সময় শিক্ষা দপ্তর থেকে 3,500 অফার দেওয়া হয়েছিল। আপনারা জানেন, কংগ্রেস এবং জোট পিরিয়ডের সময় 3,500 সরকারি শিক্ষক চাকরি দেওয়া হয়েছিল, অফার ছাড়া হয়েছিল। এবং আগরতলা পুর নিগমের পুরসভা তখন ছিল, এই আগরতলা পুরসভাতে 387 জন ফিক্সড পে কর্মী নিয়োগ করা হয়েছিল। জুট মিলে 300 জনকে নিয়োগ করা হয়েছিল। এই সমস্ত এই 3,500 সরকারি শিক্ষক যাদের অফার ছাড়া হয়েছিল, পুর পরিষদের 387 জন এবং জুট মিলে 300 জন, এই কর্মীদেরকে এই বামপন্থ সরকার আসার পর 93-তে তখন এই যে জোট পিরিয়ডে চাকরিগুলি হয়েছিল সেইগুলিকে বাতিল ঘোষণা করা হয়। কেন বাতিল ঘোষণা হয়েছিল? নাকি অর্থ দপ্তরের অনুমোদন ছিল না। বেকারদের স্বার্থে অর্থ দপ্তরের অনুমোদন কি নেওয়া যেত না? তারা সেইভাবে বঞ্চিত করে। এটা আমার কথা নয়, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্র পত্রিকায় সেই সময় সেগুলি উঠেছিল। জিতেন বাবুর লজ্জা থাকা দরকার। বেকারদের নিয়ে এই যে মায়া কান্না, উনি কান্দেন, বিজেপি সরকারের কথা বলছেন। তো এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে জিতেন বাবুদেরকে। এই প্রশ্নগুলির উত্তর জিতেন বাবুদেরকে দিতে হবে। আরো আসছে, শেষ নয়, ইতিহাস বহু। এইগুলি যদি তুলে ধরি তাহলে অনেক সময় লাগবে। আমি আপনাদের বেশি বিরক্ত করতে চাই না। আমরা 1996, এখন উনি বলছেন যে বিজেপির মন্ত্রীরা দেখি হাতে হাতে অফার বিলি করছেন, উৎসব করছেন, অনুষ্ঠান করছেন। ওনার মনে খুব দুঃখ আছে। উনি যদি প্রকাশ করেন, উনিও তো বিরোধী দলনেতা, উনি যদি প্রকাশ করেন বলে হ্যাঁ আমিও থাকতে চাই, এইসব অনুষ্ঠানে ওনাকেও আমন্ত্রণ জানাতে পারি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে 1-2টা অনুষ্ঠানে আপনাকেও আমন্ত্রণ জানানো দরকার এলওপি হিসাবে। উনি যদি আসতে প্রকাশ করেন আর কি, তাহলে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে পারি। আমাদের সব সাহস রয়েছে। আমরা ওই রকম পার্সিয়ালিটি করে যে রাজনীতিকে ব্যবহার করে আমরা স্বজন পোষণ নীতিতে চাকরি দেব না। তো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমরা অ্যাডপ্ট করেছে আমাদের সরকার।
এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্যে চাকরিগুলি হচ্ছে। তাই আমাদের মন্ত্রী, আমাদের দপ্তরের আধিকারিকরা তারা সৎ সাহস আছে বলেই তো তারা অফারগুলি বিলি করছে। আর আপনাদের সময় এই অফার আপনারা বিলি করতে পারেননি, আপনাদের মন্ত্রীরা, আপনাদের আধিকারিকরা। কেন করতে পারেনি? কারণ এই নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না। স্বজন পোষণ নিয়ে আপনারা এই নিয়োগ পত্রগুলি আপনারা দিতেন। আমি আসছি 1996-এ অফার ছাড়া হয়েছে। কি কি হয়েছিল? শিক্ষামন্ত্রী এলাকা ছাড়ার দাবিতে পোস্টার, আমার কথা না, আমার কথা আপনারা বিশ্বাস করবেন, পোস্টার সেখানে দৈনিক সংবাদে প্রকাশিত, শিক্ষামন্ত্রীর এলাকা ছাড়ার দাবিতে পোস্টার দিকে দিকে ক্ষোভ। এটা আমার কথা না, এটা দৈনিক সংবাদের কথা। আমরা নিউজ তৈরি করি না, আমরা যেটা স্বচ্ছ সেটা মানুষের সামনে রাখি। বোর্ডিং উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী, সভাধিপতি তারা ঘেরাও হন। বিধায়কের বাড়িতে বেকাররা হানা দেয়। বেসামাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি থেকে ছুটে আসেন সেই সময়কার সিপিএম এর সর্বভারতীয় সম্পাদক হরকিষণ সিং সুরজিৎকে। 4 জন মন্ত্রীকে দক্ষিণ জেলায় ছুটে যেতে হয়। সিটু সম্পাদক অপদস্থ হন। শিক্ষা অধিকর্তার অফিসে বিক্ষোভ দেখান বেকাররা। ক্ষোভের পোস্টারে 6 লাখ হয় সারা রাজ্য। চাকুরি নিয়ে উদয়পুরে ধুমধুমার সংঘর্ষ, থামাতে পুলিশ আসে। পার্টির পতাকা টেনে নামিয়ে আনে কেডাররা। বিলুনিয়াতে ক্ষুব্ধ বেকারদের হাতে প্রহত হন সিপিএম নেতা। এরকম বহু নিদর্শন আমাদের কাছে রয়েছে। 2013-14 অফার ছাড়া হয়েছিল, এটা আমার কথা নয়। এই যে দৈনিক সংবাদ, সেন্দন, সেই সময়কার পত্রিকা, কি লেখা হয়েছে? অফার কেলেঙ্কারির জেরে জুতা পেটা শুরু, 2 বিধায়ককে এলাকা ছাড়তে হুলিয়া। পার্টির হুমকি অগ্রাহ্য করে বেকার বিদ্রোহ অব্যাহত। মেলার মাঠে ড্যামেজ কন্ট্রোল টিম অর্থাৎ কন্ট্রোল রুম এবং প্রাণ বাঁচাতে নেতাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অফার বঞ্চনায় রাজ্য জুড়ে বেকার তাণ্ডব, পুড়ছে পার্টি অফিস। আতঙ্কে আঞ্চলিক নেতার আত্মগোপনে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের নিরাপত্তা বৃদ্ধি, জন অবরোধ। অর্থাৎ এই যে মানে বিদ্রোহ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। আমি বলছি আপনাকে, তথ্য দিয়ে হচ্ছে 2013-14, আপনারা নোট করবেন একটু। 76টি দলীয় অফিসে অগ্নিসংযোগ হয়েছে, 83টি দলীয় অফিসে ভাঙচুর হয়েছে, তালা পড়েছে 36টি সিপিএম এর অফিসে। করবুকে মৃত যুবক উত্তম চাকমার নামে অফার ইস্যু হয়েছে। অদ্ভুত ব্যাপার, করবুকের এক যুবক মারা গেছে, তার নামে পর্যন্ত অফার ইস্যু হয়েছে। অফার না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ময়লান হোসেন নামের এক ব্যক্তি মারা যান। রামচন্দ্র ঘাট অঞ্চল সম্পাদক নন্দলাল ঘোষের মোটর বাইকটিও আগুনের অগ্নিসংযোগ করা হয়। অঞ্চল কমিটি ও বিভাগীয় স্তরে 2 ডজন নেতার আত্মগোপন। বিদ্রোহের রসনাল আজ করে উজার ময়দানে রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন পুত্রমন্ত্রী, পিডব্লিউডি মিনিস্টার এবং কৃষি মন্ত্রী। মেয়ের অফার না পাওয়ায় ফাঁসিতে আত্মহত্যা করেন সিপিএম এর সমর্থক সুধীর সাহা। নিরাপত্তার স্বার্থে মন্ত্রীদের সরকারি বেসরকারি অনুষ্ঠান বয়কট করা হয়েছিল এবং মন্ত্রীদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। 15 বিক্ষোভকারীকে থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অফার ইস্যুতে ধনপুর পঞ্চায়েতে আরএসপি সদস্য রিঙ্কু দেবনাথের পদত্যাগ করেছিলেন। জিতেন বাবুরা মানুষের মুখ দেখান কি করে তাদের লজ্জা থাকা উচিত। তারা যেভাবে এই অন্যায় কাজগুলি করেছে তাতে মানুষ এগুলি ইতিহাস, এগুলি আমার কথা নয়। আরো একটা তথ্য তুলে ধরছি। বটদোয়ালি স্কুল, আমাদের আগরতলা শহরের মধ্যে একটা বনেদ স্কুল। এই বটদোয়ালি স্কুলে এক বাম নেতা স্ত্রীকে চাকরি দিতে হবে।
কি অদ্ভুত ব্যাপার, কমরেডের বউ বলে কথা। এখন উনি চাকরি নিয়ে বড় বড় কথা বলছেন। উনার বউকে বরদল স্কুলে চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু উনি পারেননি। অবৈধভাবে চাকরি কিভাবে দেন? অবৈধভাবে উনি চাকরি দিতে পারেননি। এই অবৈধতার জের ধরে এলাকার কমরেডরাই তার বিরোধিতা করেছে। এখনো দেখছি উনি ওই নেতা এখন মানে প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বলছেন, চাকরি নিয়ে কথা বলছেন। লজ্জা থাকা উচিত। আপনার বউকে চাকরি দিতে পারেনি সিপিএম, আপনার এলাকার লোকেরাই কমরেডরা তার বিরোধিতা করেছে। সেই সময় মাধ্যমিক থেকে এমএ পর্যন্ত যে যারা প্রথম শ্রেণীতে পাশ করা, স্বর্ণ পদক প্রাপ্ত এবং বিভিন্ন বিএড উত্তীর্ণ এবং ভালো ভালো নাম্বার পেয়ে যারা অ্যাপ্লাই করেছিল, তাদেরকে বঞ্চিত করে ওই বাম নেতার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু যে প্রকাশ্যে আসতে, এটা আমার কথা নয়, এই যে প্রমাণ রয়েছে আমাদের কাছে। এই স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে ট্যাগ পরীক্ষা সংগঠিত হয়েছে। বিভিন্ন শূন্য পদে যে আমাদের চাকরিগুলি রিজার্ভেশন রয়েছে, চাকরিগুলি হচ্ছে, সেই চাকরিগুলি অফার আমাদের মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে, সেখানে তাদের অফার বিলি করা হচ্ছে। ইদানিং দেখেছেন টেট পরীক্ষা হয়েছে, আরো টেটের মাধ্যমে এই কোয়ালিফাইড শিক্ষক তাদেরকে নিয়োগ করা হবে। এবং যে সমস্ত শূন্য পদগুলি রয়েছে, সেই সমস্ত শূন্য পদগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার চেষ্টা করছে সুষ্ঠু নিয়োগ নীতি, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সেইগুলিকে মানে রিক্রুটমেন্ট করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন শিক্ষা নয়, শুধু এগ্রিকালচার, ইঞ্জিনিয়ার, আরডি ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার এবং বিভিন্ন দপ্তরে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, বিভিন্ন দপ্তরে এই সরকারি কর্মচারী যে শূন্য পদগুলি রয়েছে, সেগুলি পরীক্ষার মাধ্যমে নিয়োগ নীতির ব্যবস্থা আমাদের সরকার করেছে। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আপনারা জানতে পারবেন যে আরো রাজ্যে যে পুলিশের পরীক্ষা নিয়োগ নীতি হয়েছে, স্বচ্ছ নিয়োগ নীতি, এগুলিকে অফার দেওয়া হবে। তো এই যে সরকারের যে স্বচ্ছতা এবং সেখানে শূন্য পদগুলি অতি দ্রুততার সঙ্গে কিভাবে পূরণ করা যাবে, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। এবং রাজ্যের এই স্বচ্ছ নিয়োগ নীতির ফলে আজকে আমাদের সমস্ত জায়গায় এই যারা আমাদের বেকার যুবক যুবতী, যারা এই যাদের যোগ্যতা রয়েছে, তাদের মধ্যে আমরা এই অফার বিলির ব্যবস্থা আমরা করছেন। এবং আপনারা দেখেছেন এসপিউর মাধ্যমে এসপিউ নিয়োগ, আগামী দিন পুলিশ এক্সিকিউটিভ এবং বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগের সংখ্যা আরো বৃদ্ধি হবে। এবং আমাদের সরকার এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে রয়েছে এবং আগামী দিন তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সরকার নিশ্চয়ই বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করবে। আর যারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আমাদের এই রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, তাদেরকে মানুষ উচিত শিক্ষা দেবে। পাপবোধ তাদেরই। সে কারণেই এদের ঘন ঘন চেষ্টা করে সেই পাপবোধ থেকে ওই শুধু প্রয়াগরাজে না, গঙ্গাতে না, যেখানে ছড়া পায় সেখানে তারা ডুব দিতে চেষ্টা করে, কিন্তু এদের পাপ কখনো যাবে না। হ্যাঁ, গতকাল মাননীয় সাংসদ তথা ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের শূন্যপদ পূরণ নিয়ে যে বক্তব্য রেখেছেন, তা শোনার সুযোগ আমার হয়েছে। তিনি তাদের সরকারের বা বিজেপি দলের তাদের ব্যর্থতার পক্ষে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যা বলেছেন, যে বামফ্রন্ট সরকারের বিগত 25 বছরের চাকরি নীতি এবং তখন যে চাকরিতে ইন্টারভিউ এবং যে প্রক্রিয়াতে তখন চাকরি বাকরি হয়, সে সম্পর্কে যে সমস্ত অসত্য তথ্য দিয়েছেন, আমি বলবো এটা ঠিক অভিযোগ না, এটা একটা আত্মবিলাপ। গত 7.5 বছর ধরে যে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি এবং নানাভাবে এদের বভ্যারম্ভে যে লঘুক্রিয়া, এসব করতে করতে আজকে তারা
ত্রিপুরার যে জনগণের সামনে শুধু বেকার যুবক না, রাজ্যের সমস্ত অংশের যে কোনো অংশের লোকেদের কাছে তাদের মুখ দেখানোর আর সেরকম মুরুদ নেই। কাজে অসত্য, বিকৃত এসব বলা ছাড়া তাদের আর উপায় নেই। এবং তিনি পরামর্শ দিয়েছেন প্রয়াগরাজে গিয়ে ডুব দিয়ে বিগত 25 বছরের তার যে পাপ ধুয়ে আসার জন্য। আমি বলবো আমাদের মধ্যে সে পাপ বোধ নেই, কেননা আমরা সেরকম কোনো অন্যায় কাজ আমরা করিনি। তারা 10,023 চাকুরির রেফারেন্স তারা দেন, কিন্তু তার সত্যটা তারা কখনো বলেন না। 10,023 চাকুরির তার যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি দেওয়া নিয়ে কোর্ট কোনো ধরনের অনিয়মের কথা বলেনি। শুধু বলেছেন যে তখনকার যে রিক্রুটমেন্ট রুলস, এটা আপত্তি জানিয়েছেন। এই রিক্রুটমেন্ট রুলসে নয় করে বামফ্রন্ট সরকারের 25 বছরে 1 লক্ষ চাকুরি বিভিন্ন এই ক্যাটাগরিতে হয়েছে। কোথাও কেউ সেই অভিযোগের আঙুল তুলতে পারবে না। এবং প্রতিটি চাকুরি স্বচ্ছভাবে ইন্টারভিউ হয়েছে এবং যারা চাকুরি পেয়েছেন তাদের বাড়িতে ডাকযোগে সে অফার গেছে। সেখানে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কে পেয়েছে, কারা পেয়েছে, এগুলো জানার কোনো সুযোগ নেই, সেখানে হস্তক্ষেপের সুযোগ নেই। কিন্তু গত 7.5 বছর কি হয়েছে, যে গ্রুপ ডি চাকরি, গ্রুপ সি চাকরি অর্থাৎ পিয়ন, কেরানির চাকরি, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে হাজার হাজার যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও পশ্চিমবাংলার সব জেলার না, কোনো একটা জেলার, আসামের কোনো একটা জায়গার সেখানকার ছেলে মেয়েরা পেয়েছে। তাদের তো ক্লাস 1 গেজেটেড অফিসার বা বিশেষজ্ঞ সেরকম পোস্টে উঁচুতলায় প্রফেসর, ডাক্তার, টিসিএস, টিপিএস এ সমস্ত ক্ষেত্রেতে সেখানে উৎকর্ষ বৃদ্ধির জন্য সেখানে বাইরের ছেলেমেয়েরাও সেখানে আসেন। এই সুযোগ রয়েছে, রিক্রুটমেন্ট রুলসে রয়েছে। কিন্তু কেরানি, মাস্টার, 4th শ্রেণীর চাকুরিতে সেখানে তো ত্রিপুরার বাইরের যারা ডোমিসাইল না, অর্থাৎ এখানে সিটিজেনশিপ নেই, এখানে পিআরটিসি নেই, তাদের ইন্টারভিউর কার্ড পাওয়ারই কথা না। কিভাবে পায়? তারা স্বচ্ছতার বড়াই করছেন। তারপর 2018 নির্বাচনের আগে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেন বামপন্থী ফ্রন্ট সরকার নাকি তখন শুধু ইন্টারভিউ নিত কিন্তু চাকরি ছাড়েন না। 60,000 শূন্যপদ খালি পড়ে আছে, তারা ক্ষমতা আসতে পারলে প্রথম মন্ত্রিসভাতেই 50,000 চাকরির ব্যবস্থা করবেন। তার পরবর্তী সময়েতে 5 বছরে আরও 6.5 লাখ। আর এখন বলছেন কখনো 13,000, কখনো 14,000, কখনো 15,000, কখনো 17,000, ধরে নিলাম 17,000 চাকরি দিয়েছেন তারা। তো কোথায় তাহলে 50,000? কোথায় তাদের 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ? তো যুবকদের সামনে দাঁড়াতে পারছেন না। কাজেই কখনো তাদের মুখপাত্রকে দিয়ে, কখনো তাদের কোনো মন্ত্রীকে দিয়ে, আবার কখনো সভাপতি মহোদয়, তারা এরকম আবল তাবল করে আজকে বলে যাচ্ছেন আর সেখানে সমস্ত অসত্য তথ্য দিয়ে কাদা ছুটছেন। পাপবোধ তাদেরই। সে কারণেই এদের ঘন ঘন চেষ্টা করে সেই পাপবোধ থেকে ওই শুধু প্রয়াগরাজে না, গঙ্গাতে না,
যেখানে ছড়া পায় সেখানে তারা ডুব দিতে চেষ্টা করে, কিন্তু এদের পাপ কখনো যাবে না। কাজেই তাদের এই অসার বক্তব্য, যার সারবত্তা নেই, বরঞ্চ আমি অনুরোধ করব মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, তিনি শুধু সাংসদ নন, এখন তিনি বিজেপি দলের সভাপতিও রয়েছেন এখনো, সেখানেও নতুন একজন সভাপতি নিয়োগ করতে পারছেন না। কি ধরনের গণতন্ত্র? যে দলে কোনো গণতন্ত্রই নেই, কোনো সম্মেলন হয় না, দলীয় নির্বাচন হয় না, সব উপর থেকে চাপিয়ে দেওয়া। যাই হোক, এটা তাদের ব্যাপার। আমি তাকে বলবো, তিনি তার দলের সরকার ত্রিপুরাতে রয়েছে, তাদেরকে পরামর্শ দিন। এই বিধানসভাতেই সরকার অনেক লুকিয়ে রেখেও লুকোতে পারেনি যে কটা ডিপার্টমেন্টের শূন্যপদ সংখ্যা বেরিয়েছে ৫১,০০০-এর বেশি। আরও প্রায় ২০ থেকে ২৫টা ডিপার্টমেন্টের তথ্য এখনো দেয়নি। এগুলো যদি যুক্ত হয়, এই সংখ্যাটা ৬০,০০০ অতিক্রম করবে। কেন এই শূন্য পদ পড়ে থাকছে গত বছরের পর বছর ধরে? তাদের পরামর্শ দিন। আর এরকম মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার পথ ছাড়ুন। এভাবে ত্রিপুরাজ্যের জনগণ আপনার হায় দেবে না। যুব সমাজ আপনাদের চিনে ফেলেছে। যুব সমাজকে এরকমভাবে মিথ্যা সমস্ত দিয়ে আপনারা বারবার বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন। একবার, দুবার, তিনবার হয়েছে, আর হবে না। কাজেই তার বক্তব্যের জবাব এরকম ছাড়া আমার দেওয়ার আর অন্য কথা বলার সুযোগ ছিল না। আমি সেটাই বললাম, ত্রিপুরাজ্যের মানুষ তারা সত্য কোনটা, মিথ্যা কোনটা, সাদা কোনটা, কালো কোনটা, এরা নিজেদের যে অভিজ্ঞতায় তারা বেছে নেবেন, এটা আমি নিশ্চিত। এবং মানুষ সেভাবেই আগামী দিনের জন্য তাদের পথ খুঁজে নেবেন, এটা আমি আশা করি।